फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल मैथ्स इनफिनिटी ऑफिशियल। तो फ्रेंड्स आज के আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2023-24 আমরা 411 নম্বর পেজের পার্ট 2 এর অঙ্কগুলোর সলিউশন দেখব। তো 411 নম্বর পেজের আমরা এর আগের পার্ট 1 এ আমরা বেসিক্যালি এমসিকিউ 1 মার্কস এবং 2 মার্কসের অঙ্কগুলোর সলিউশন দেখিয়েছি। আশা করি তোমাদের কোনো রকম অসুবিধা হয়নি। যদি সেরকম কোনো প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের ডাউট বা কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং দেরি না করে খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনে ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেরি না করে আজকে আমরা ক্লাস শুরু করি। তো 411 নম্বর পেজের পার্ট 2 এর আজকে আমরা প্রথম অঙ্কটা করব কোশ্চেন নাম্বার 5, ঠিক আছে। তো বেসিক্যালি এই 5 দাগের অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটাই পাটিগণিতের অঙ্ক, এটা মাথায় রাখতে হবে তোমাদের। এটা হচ্ছে পাটিগণিতের আমরা সেগমেন্ট করব, মানে কোশ্চেন নাম্বার 5-এ আমাদের যে কটা অঙ্ক আছে তো প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমরা পাটিগণিতের অঙ্ক করব ওখানে, ঠিক আছে। এইটুখানি ক্লিয়ার। তো এখানে অঙ্কটা কি দিয়েছে দেখো, যে বেসিক্যালি তোমাদের একটা অঙ্ক করতে হবে। তো অপশন দুটো থাকতে পারে বা তিনটে থাকতে পারে, তার মধ্যে থেকে তোমাদের একটা অঙ্ক করতে হবে যেটা একটা 5 মার্কসের অঙ্ক, ঠিক আছে। তো এখানে অঙ্কটা কি বলছে দেখো, যে বার্ষিক 10% হারে কিছু টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা, ওই টাকার পরিমাণ কত, ঠিক আছে। তাহলে এখানে আমি কিন্তু লিখে করছি না, তোমরা লিখে নেবে এখানে। এখানে কি বলছে যে বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 920 টাকা, তাহলে ওই টাকার পরিমাণ কত। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি, ধরি আসল, ঠিক আছে, আমাকে এটা বার করতে হবে। তাহলে আসল হয়ে যাচ্ছে, আমরা ধরে নিচ্ছি হচ্ছে ক্যাপিটাল পি টাকা, ঠিক আছে, ক্যাপিটাল পি টাকা। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তো এবার কি বলছে দেখো, যে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর 930 টাকা। তাহলে আমরা কি করছি, সরল সুদটা বের করছি। তাহলে এখানে সময় কত আছে, আচ্ছা সুদের হার হয়ে যাচ্ছে, সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট ইজ ইকুয়ালস টু কত আছে, 10%, ঠিক আছে। 10% মানে তোমরা প্রত্যেকেই জানো, দ্যাট ইজ 10/100। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। আর সময় কত, এখানে সময় ব্র্যাকেটে আমরা টি লিখছি, স্মল টি ইজ ইকুয়ালস টু 3 বছর, 3 বছর। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা আসলটা আমাকে বের করতে হবে। তাহলে আসলটা আমরা পি টাকা ধরেছি, সুদের হার 10% দিয়ে দিয়েছে 10/100, সময় টি 3 বছর। তাহলে সুতরাং সরল সুদের পরিমাণ, সরল সুদের পরিমাণ, সুদের পরিমাণ তোমরা প্রত্যেকেই জানো সরল সুদের ফর্মুলা, সরল সুদের পরিমাণ বা সরল সুদ ইজ ইকুয়ালস টু ব্র্যাকেটে আমরা আই লিখছি। তোমরা প্রত্যেকেই জানো সূত্রটা কি হয়ে যায়, পি আর টি বাই 100, তাই তো, পি আর টি বাই 100। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তাহলে এখানে পি এর পরিমাণটা তো আমরা জানি আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা পি লিখছি ইন্টু আর, মানে কি, আর মানে হচ্ছে 10/100। তো অলরেডি এখানটা আমাদের 10/100 নিচে রেখে দিয়েছি। তাহলে শুধু লিখবো হচ্ছে 10 বাই, আর নিচে 100টা যেরকম হচ্ছে থাকবে, আর বছরটা কত, 3 বছর, তাই তো, 3 বছর। তাহলে কাটাকুটি করো, 10 10 100, তাহলে এটা হয়ে যাচ্ছে 3p/10, 3p/10। তাহলে এত টাকা হয়ে যাচ্ছে আমাদের কি আছে, সরল সুদের পরিমাণ। তাহলে আমরা সরল সুদের পরিমাণ কত পাচ্ছি, 3p/10 টাকা। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। সরল সুদের পরিমাণ হচ্ছে দ্যাট ইজ আই পি আর টি বাই 100, তাহলে আমরা পেলাম 3p/10 টাকা। এবার আমাকে বলেছে দেখো চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর। তাহলে অলরেডি আমরা সরল সুদ বের করেছি। তাহলে এবার আমাকে বের করতে হবে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ। আবার এখানে লিখে নাও যে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ, যেটাকে আমরা বলছি কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের পরিমাণ, সুদের পরিমাণ। তোমরা প্রত্যেকেই জানো যে যদি আমরা সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বিয়োগ করি তাহলে আমরা কি পাই, আমি এখানে লিখে দিচ্ছি সমূল চক্রবৃদ্ধি সূত্র। তোমরা প্রত্যেকেই জানো সূত্রটা কি হয়, সমূল
চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি যেটাকে আমরা ক্যাপিটাল এ লিখি, দ্যাট ইজ সূত্র কি সমূল চক্রবৃদ্ধি সুদের, দ্যাট ইজ পি ইন্টু ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, তাই তো, যেখানে আরটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের হার, পিটা হচ্ছে প্রিন্সিপাল আসল, আর এনটা হয়ে যাচ্ছে সময়, ঠিক আছে। এবার যদি আমরা এই চক্রবৃদ্ধি সুদটা যদি আমরা বের করব, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে, আমরা যদি এ থেকে মানে সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আমরা আসলটা বিয়োগ করি তাহলে আমরা কিন্তু চক্রবৃদ্ধি সুদটা পাই। তো তোমরা এটাকে পাশে নোট করে নেবে, যদি তোমরা না জেনে থাকো বা যদি সেরকম তোমরা ভুলে যাও তাহলে কিন্তু তোমরা নোট করে নেবে। আমরা চক্রবৃদ্ধি সুদ কি করে বের করব, আমরা চক্রবৃদ্ধি সুদ বের করব আমাদের সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আমরা আসলটা বিয়োগ করে দিই তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। তাহলে আমাকে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বের করতে বলছে, সূত্রটা কি হবে, পি ইন্টু ব্র্যাকেটে 1 প্লাস আর মানে এখানে কত পরিষ্কার বুঝতে পারছো, দ্যাট ইজ 10/100 হোল টু দি পাওয়ার 3। কেন, কারণ এখানে এন মানে হয়ে যাচ্ছে 3 বছর আর রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে 10/100 মানে r% মাইনাস পি, দ্যাট ইজ আসল, তাই তো। আমি একটু গায়ে গায়ে করে দিচ্ছি কারণ আমাদের বোর্ডের স্পেসটা অনেক ছোট, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তো এবার এটাকে তোমরা ক্যালকুলেশন করো, ওকে, এটাকে তোমরা ক্যালকুলেশন করো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে আমরা পাচ্ছি যে এখান থেকে যদি আমরা পিটাকে বা ক্যালকুলেশন করো ভেতরে তাহলে জিনিসটা ছোট হয়ে যাবে, তাহলে 10×10=100, তাই তো। তাহলে এখান থেকে পিটা বাইরে কমন নিয়ে নাও, তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো 10×10 আর একে 11, তাহলে 11/10 মানে হচ্ছে 11/10 মানে কত হয়, 11 কিউব মানে কত হয়ে যাচ্ছে, 11 কিউব মানে হয়ে যাচ্ছে 1331। একটু তোমরা করে দেখবে, কারণ 11 স্কোয়ার মানে হচ্ছে 121, তাহলে 121কে যদি আমরা 11 দিয়ে গুণ করি তাহলে 11কে 11 1 হাতে 1, 22, 23 3 হাতে 2, 11কে 11 আর 2 13, তার মানে হচ্ছে 1331। তাহলে আমরা এখানে লিখবো কত, দ্যাট ইজ 1331 বাই, আর 10 কিউব মানে হয়ে যাচ্ছে 100, 10 কিউব মানে হয়ে যাচ্ছে 1000, তাই তো, মাইনাস 1, কারণ আমি পিটা বাইরে কমন নিয়ে নিয়েছি। তাহলে ক্যালকুলেশন যদি আমরা করি দেখো 1000 1 যা 1000, তাহলে 1331 থেকে 1000 বিয়োগ করলে তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 331 ইন্টু পি বাই 1000। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ। তাহলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত, 331 পি বাই 1000 টাকা, ঠিক আছে। তো প্রশ্নে বলে দিয়েছে দেখো যে এই চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর হচ্ছে 930 টাকা। তাহলে আমরা এখানটা একটা ইকুয়েশন বানাতেই পারি। তাহলে ইকুয়েশনটা কি হবে, চক্রবৃদ্ধি সুদ বিয়োগ আর অন্তর মানে হচ্ছে বিয়োগ, তাহলে চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ দ্যাট ইজ ইকুয়ালস টু 930 টাকা। তাহলে আমরা কি লিখবো, প্রশ্নানুসারে কি লিখবো, 331 পি বাই 1000 মাইনাস, আর এখানে আমরা কত পেয়েছি, সরল সুদের পরিমাণ 3p মাইনাস কত আছে 10, তাই তো। এইটা ইজ ইকুয়ালস টু কত বলেছে, অন্তরটা 930 টাকা। এবার এটাকে ক্যালকুলেশন করো, দিস ইমপ্লাইজ কত হবে, যদি আমরা লসাগু করি তাহলে লসাগু করলে কত হচ্ছে দেখো 1000, তাহলে 331 পি মাইনাস, আর এটাকে আমরা কত দিয়ে 100 দিয়ে গুণ করব, তাহলে এটা হবে 300, তাই তো, 300 পি ইজ ইকুয়ালস টু 930। দিস ইমপ্লাইজ, তাহলে এটা কত হবে, দ্যাট ইজ 31 পি বাই 1000 ইজ ইকুয়ালস টু 930। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। এবার 31/1000টা ওদিকে নিয়ে চলে যাব, দিস ইমপ্লাইজ পি ইজ ইকুয়ালস টু 930 মাল্টিপ্লাইড বাই 1000 ডিভাইডেড বাই 31। এবার এটাকে ক্যালকুলেশন করো, 31 দিয়ে এটা কাটাকুটি করো, 3 দিয়ে যাচ্ছে, 3 31 93, তাহলে এটা 30 হয়ে যাচ্ছে। দিস ইমপ্লাইজ পি এর মানটা কত হচ্ছে, পি এর মানটা হয়ে যাবে হচ্ছে 3 এর পর কটা জিরো হবে, 4টে জিরো, তার মানে 30,000 টাকা। তাহলে আসলের পরিমাণ কত হবে, 30,000 টাকা। তাহলে আমাকে প্রশ্নে চেয়েছে যে ওই টাকার পরিমাণ কত, সুতরাং ওই টাকার পরিমাণ
ওই টাকার পরিমাণ কত হবে? 30,000 টাকা। ঠিক আছে, 30,000 টাকা। ঠিক করলাম? তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় আসল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই, একদম সোজা একটা অঙ্ক ছিল। ওকে, তো পাটিগণিতের আমরা পরের অঙ্কটা চলে আসছি, 5 দাগে রোমান 2। তো অঙ্কটা কি বলেছে? বলছে দেখো যে মোনালিসা ও তনুশ্রী যথাক্রমে 3,000 টাকা ও 5,000 টাকা দিয়ে এটা ব্যবসা শুরু করলো। 6 মাস পরে মোনালিসা ব্যবসায় আরো 4,000 টাকা দিল, কিন্তু 6 মাস পরে তনুশ্রী 1,000 টাকা তুলে নিল। তাহলে এক বছরে 6,175 টাকা লাভ হলে লাভের টাকা কি কত পাবে নির্ণয় করো। খুবই ইজি একটা অঙ্ক। তো এখানে প্রথমে আমরা লিখবো যে 1 মাস হিসেবে লিখে নেব যে এটা অংশীদারি কারবার থেকে দিয়েছে। ঠিক আছে, তাহলে 1 মাস হিসেবে আমরা লিখে করবো ওখানে 1 মাস হিসেবে মোনালিসার মূলধন, মোনালিসার এক মাস হিসেবে মোনালিসার মূলধন ইজ ইকুয়ালস টু কত লিখবো? দেখো ভালো করে বুঝবে যে 1 মাস হিসেবে তাহলে মোনালিসা বিজনেসে কত টাকা দিচ্ছে? 30,000 টাকা দিয়ে বিজনেসটা শুরু করছে, তাহলে 30,000 টাকা। ঠিক আছে, লিখলাম 30,000 টাকা। তো বলছে যে 6 মাস পরে, বলছে 6 মাস পরে মোনালিসা ব্যবসায় আরো 4,000 টাকা দিল। তাহলে এই যে 3,000 টাকা, এই যে 3,000 টাকা মোনালিসা বিজনেসটা শুরু করলো, তাহলে এই টাকাটা কত কেটেছে? 6 মাস কেটেছে প্লাস। এবার দেখো কি বলছে, 6 মাস পরে মোনালিসা ব্যবসায় আরো 4,000 টাকা দিল, তাহলে কি হবে? তো আগে ছিল হচ্ছে 3,000 টাকা প্লাস তার সাথে আরো 4,000 টাকা সে অ্যাড করলো, তাই তো? আরো বিজনেসে 4,000 টাকা দিল, এবং সেই টাকাটা ডেফিনেটলি আরো 6 মাস কাটবে, কারণ প্রথম 6 মাসে 3,000 টাকাটা কাটলো, তারপরে সেই 3,000-এর সাথে আরো 4,000 টাকা সে অ্যাড করলো, তাহলে সেই টাকাটা 6 মাস কাটবে পরবর্তী। তাহলে 1 মাস হিসেবে তাহলে টোটাল 12 মাসের মূলধনটা কত হচ্ছে মোনালিসার? দেখো 3,6,18, 3,6,18 প্লাস তাহলে 7, আর দেখো 3 আর 4 7, 7 আর 6 42, তাহলে হচ্ছে 4 2 3 0, তাহলে এত টাকা। ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। এবার এইগুলোকে যদি আমরা যোগ করি কত হচ্ছে? 3 0 3 0 3 কত হচ্ছে? 10 5 6, তাই তো? তাহলে 60,000,000, তাহলে 60,000 টাকা হচ্ছে 1 মাস হিসেবে মোনালিসার মূলধন। ঠিক আছে, তাহলে 60,000 টাকা। দেখো 0 0 3 0 3 0, 8 আর 2 10, 0 হাতে 1 4 1 5 6, তাহলে 60,000 টাকা হচ্ছে 1 মাস হিসেবে মোনালিসার মূলধন। ঠিক একইভাবে তনুশ্রী 5,000 টাকা দিয়ে বিজনেসটা শুরু করলো। ঠিক আছে, তাহলে আমরা লিখবো কি আবার, তনুশ্রী তনুশ্রীর 1 মাস হিসেবে মূলধন, 1 মাস হিসেবে মূলধন কত হবে? ভালো করে বোঝো। এখানে দেখো বলেছে যে তনুশ্রী বলছে যে 5,000 টাকা দিয়ে একটা বিজনেস শুরু করলো, কিন্তু 6 মাস পরে তনুশ্রী 1,000 টাকা তুলে নিল। তাহলে বুঝতেই পারছো তোমরা, বিজনেসটা শুরু করেছে ও হচ্ছে 5,000 টাকা দিয়ে। ঠিক আছে, সেটা 6 মাস খাটলো প্লাস। এবার কি বলেছে দেখো, যে এই 5,000 টাকা থেকে 5,000 টাকা থেকে ও 1,000 টাকা তুলে নিল, তাহলে এখানে মাইনাস 1,000। ঠিক আছে, মাইনাস 1,000, এবং এই টাকাটা তার কত মাস খাটলো? আবার 6 মাস খাটলো। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কত? 5 6 30, 5 6 30, 3 0 প্লাস 4,000, 4 6 24, 2 4 000। ঠিক আছে, এত টাকা। তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে? দেখো 3 0 3 0, তাহলে 4 6, ঠিক করলাম তো? দেখো 6 4 3 0, মানে 6,000 64,000 টাকা।
তাহলে 1 মাস হিসেবে এটা হচ্ছে তনুশ্রীর মূলধন। সে প্রথমে শুরু করেছে ব্যবসাটা 5,000 টাকা দিয়ে, 6 মাস কেটেছে, তারপর 5,000 টাকা থেকে সে 1,000 টাকা তুলে নিয়েছে, তাহলে সেই টাকাটা তার পরবর্তী 6 মাস কেটেছে। তাহলে টোটাল ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কত, 3,000-এর সাথে 30,000-এর সাথে আমরা গুণ করছি হচ্ছে 24,000 টাকা, তাহলে আলটিমেটলি পাচ্ছি 6,64,000 টাকা। ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তাহলে এবার আমরা কি লিখবো, সুতরাং মোনালিসা ও তনুশ্রীর মূলধনের অনুপাত। ঠিক আছে, মূলধনের অনুপাত তোমরা বুঝতেই পারছো অনুপাত কত হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু 60,000 ইজ টু, আর তনুশ্রীর হচ্ছে মূলধন হচ্ছে 64,000। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে কত হচ্ছে দেখো, 60:64, 60:64। এবার এখান থেকে কত যাচ্ছে দেখো, 4 দিয়ে যাচ্ছে, তাহলে 4×15 60 আর 4×16 64। এটা আর যাচ্ছে না সিম্পলিফাই করা, তাহলে এটাই হচ্ছে আমাদের মোনালিসা এবং তনুশ্রীর মূলধনের অনুপাত 15:16। ঠিক আছে, তাহলে এবার কি বলছে দেখো, যে এবারে বলেছে যে বছরের শেষে যদি 6,175 টাকা লাভ হয়, 6,175 টাকা লাভ হয়, তাহলে লাভের টাকা কে কত পাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 6,175 টাকা তাদের লাভ হচ্ছে। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, যে মোট লাভ হয়, এরকম লিখে নেবে, মোট লাভ হয় ইজ ইকুয়ালস টু 6,175 টাকা। এইটুখানি ক্লিয়ার হচ্ছে, মোট লাভ হচ্ছে 6,175 টাকা। সুতরাং মোনালিসা পাবে কত টাকা, মোনালিসা কত পাবে, মোট লাভ হচ্ছে 6,175 টাকা মাল্টিপ্লাইড বাই, আমরা আনুপাতিক ভাগারটা একসাথে করে দিচ্ছি কোনে, তো তোমরা আলাদা আলাদা করে নিতেই পারো, কোনো অসুবিধা নেই। লিখবে মোনালিসার মূলধনের আনুপাতিক ভাগার এত, তনুশ্রীর মূলধনের আনুপাতিক ভাগার এত, মোট লাভ হয় এত টাকা, সুতরাং মোনালিসা পাবে 6,175 মাল্টিপ্লাইড বাই, তো আমি আনুপাতিক ভাগারটা আলাদা করে বের করে নিই, তাই তো আমি এখানে ডাইরেক্ট করে দিচ্ছি কোনে, কত হবে, তাহলে 15/15 প্লাস 16 এত টাকা। তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো, 6,175 ইন্টু 15 বাই কত হচ্ছে এটা 31, তাই তো 31। এবার এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো, 31 দিয়ে কত করলে, 6,175-কে 31 দিয়ে ডিভাইড করে দেখো কত হচ্ছে, 6175 31 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে 31, ওকে 31, তাই তো 31 দুগুণে 62 বড় হয়ে যাচ্ছে, তাহলে 0, এখান থেকে 3, 7 নেমে যাচ্ছে, 307। তাহলে এটা কত হবে, 9 দিয়ে করে দেখো, 9 ওকে 9, 3 9 27, 9 ওকে 9, 3 9 27, তাই তো এটা হচ্ছে, তাই তো 3 9 27, 10 দিয়ে করলে হচ্ছে 310 হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে কত দেখো, 9 ওকে 9, 3 9 27, আর 10 দিয়ে করলে হচ্ছে বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা কত হবে দেখো, 9 7 1 8, হাতে 1 8 8 2 হাতে 1 28, তাই তো 5 না হলো, কেমন এটা, আচ্ছা ঠিক করলাম এটা, 285, 31 ওকে 31, তাহলে 0 3 7 নাবছে। ঠিক আছে, তাহলে এখান থেকে 307, 9 দিয়ে করলে 9 ওকে 9, 3 9 27, 3 9 27, তাহলে 9 8 হাতে 1 8 2 হাতে 1, তাহলে 28 85 হয়ে যাচ্ছে, তাহলে 285, তাহলে 285 করলে কত হচ্ছে, আচ্ছা তো আমাদের এখানটা হয়তো দেখো ক্যালকুলেশনটা ভুল হয়েছে, যে তনুশ্রীর 1 মাস হিসেবে মূলধন, ঠিক আছে 1 মাস হিসেবে মূলধন কত হবে দেখো, এখানে 30,000 সাথে 2,424,000 যদি আমরা যোগ করি, তাহলে এটা পাবো হচ্ছে 54,000,
তাহলে এই জায়গাটা আমাদের কিন্তু ভুলটা হয়েছে 54,000। তাহলে এখানটায় 64 নয়, এটা হবে হচ্ছে 54। ওকে, 54,000। তাহলে কটা জিরো আছে? একটা দুটো তিনটে, তাহলে তিনটে জিরো কেটে গেছে, তাহলে 54 হয়ে যাচ্ছে। ক্যালকুলেশন করলে এটা ছোট করো আরো, তাহলে এটা হয়ে যাচ্ছে 4 দিয়ে করলে 4 15 60, আর 4 অক্ষে 4, এটা হচ্ছে 60 দিয়ে করছে 54, তাই তো? 3 18 54, 3 20 60, 3 20 60, আর হচ্ছে 3 18 54। আবার এটাকে করো হচ্ছে কত, স্টেপ বাই স্টেপ করছি আমি। 4 2 দিয়ে যাচ্ছে, 2 হচ্ছে 2 10 হচ্ছে 20, আর 2 9 হচ্ছে কত হচ্ছে 18, তাহলে 10:9 হয়ে যাচ্ছে, 10:9। ঠিক করেছি এটা? এবার বোঝা যাচ্ছে আমাদের ভুলটা এখানটায় হয়েছে, কারণ এখানে 30,000-এর সাথে 24,000 যোগ করলে 54,000 হয়ে যাচ্ছে, তাহলে 10:9 হয়ে যাচ্ছে। তাহলে এখানটা হয়ে যাচ্ছে কত, 10/19। ওকে, 10 বাই, তাহলে এটা হবে হচ্ছে 10 প্লাস 9, 10 প্লাস 9। ওকে, 10 প্লাস 9, তাহলে এটা পাচ্ছি হচ্ছে 10/19। ওকে, তাহলে এবার তোমরা একটা কাজ করো, এই 19 দিয়ে 6175-কে ডিভাইড করে দাও, দেখো এটা হয় কিনা এবারে। ওকে, তাহলে 19 দিয়ে আমরা 6175-কে ডিভাইড করে দেবো। 19 1 19, 19 2 3 19 57, তাই তো? 3 19 57, তাহলে কত হচ্ছে 4 হাতে 1 47, তো 19 দুগুণে 38, পরে দেখছি ঠিক আসছে কিনা। 19 দুগুণে 38, তাই তো? ঠিক করলাম তো? 19 দুগুণে 38, তাহলে 8, 9 হাতে 1 5, আর 5 19 95, ঠিক করেছি? 5 19 95, তাহলে আমরা দেখতে পাচ্ছি 325 হয়ে যাচ্ছে। তাহলে 19কে 325 দিয়ে যদি কাটি, তাহলে আমরা পাচ্ছি 6100, তাহলে 325, তাই তো? 325। এবার 325 10 গুণ করলে কত হয়ে যাচ্ছে? 325 10 করলে হচ্ছে 3250 টাকা। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তাহলে আমরা মোনালিসার লভ্যাংশ পেলাম কত? মোনালিসার লভ্যাংশ পেলাম হচ্ছে 3000 কত 250 টাকা। তাহলে 6175 টাকার মধ্যে মোনালিসা পাবে হচ্ছে 3250 টাকা। তো এবার আমরা বের করব তনুশ্রী পাবে, তনুশ্রী পাবে সমান সমান কত হবে? ঠিক একইভাবে আমরা করে দিচ্ছি কি, দেখো যে 6175 মাল্টিপ্লাইড বাই, আমি ডাইরেক্ট করে দিচ্ছি এখানে, তাহলে এটা হয়ে যাচ্ছে 9/19, আর 19 325 যা কত হয়েছে 6175, তাহলে এটা হবে 325। এবার এটা গুণ করো, কত হচ্ছে 5 নং 45-এর 5 হাতে 4, 9 দুগুণে 18, 18 আর 4 22, 2 হাতে 2, 3 নং 27 29, তাহলে 2925 টাকা। ঠিক করেছি? দেখো 2925 টাকা হচ্ছে তনুশ্রী পাবে। কেমন? তো এইগুলো গেল ফ্রেন্ডস আমাদের পাটিগণিতের প্রবলেমস। তো তোমাদের এখান থেকে একটা অঙ্ক করতে হবে 5 মার্কসের জন্য, 5 মার্কসের জন্য। তো অলরেডি আমি দুটো করে দেখিয়েছি। ওকে, তো 5-এর দাগের অঙ্কগুলো দুটোই পাটিগণিতের। ওকে, তো প্রত্যেকটা অঙ্ক তোমরা খুব ভালো করে বুঝবে। যদি কোনো রকম কোনো অসুবিধা হয় বা বুঝতে তোমাদের সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর যদি সলিউশন নিয়ে তোমাদের ডাউট বা কোয়ারিজ থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবে। আর ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয় বা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং চ্যানেলটাকে দেরি না করে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে। তো পরবর্তী অঙ্কগুলো আমরা ফ্রেন্ডস দেখো কোশ্চেন নাম্বার 6 থেকে যত কটা অঙ্ক করবো, তো প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমাদের বীজগণিতের অঙ্ক। ঠিক আছে? তো এখানে অঙ্কটা কি আছে দেখো, 6-এর দাগের রোমান 1 অঙ্কটা কি আছে, এটা হচ্ছে আমাদের একটা সমাধান করতে বলেছে। তোমরা বুঝতে পেরেছো কি আছে, যে a/x-a প্লাস b/x-b ইজ ইকুয়ালস টু 2c বাই x মাইনাস c। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক পরীক্ষার জন্য, খুব ভালো করে বুঝবে অঙ্কটা। তো ফার্স্ট অ্যাটেম্পটে কিন্তু অঙ্কগুলো ম্যাক্সিমামই স্টুডেন্টস ভুল করার একটা সম্ভাবনা থাকে, তো খুব ভালো করে বুঝবে। তো এখানে দেখো যে আমরা করছি কি, যে আমাদের ডান দিকে 2c বাই x মাইনাস c আছে, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি কি, দেখো তো, দ্যাট ইজ a বাই x মাইনাস a প্লাস b বাই
এক্স মাইনাস বি ইজ ইকুয়ালস টু, আচ্ছা এটাকে আমরা লিখতে পারি তো সি বাই সি প্লাস সি বাই এক্স মাইনাস সি, তাই তো। দেখো টু সিটাকে আমরা সি প্লাস সিতে কনভার্ট ভাঙলাম, তাহলে সি প্লাস সি মানে টু সি। তো এবার এটাকে আর একটু সিম্পলিফাই করে নিচ্ছি, দ্যাট ইজ এক্স বাই এক্স এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইজ ইকুয়ালস টু সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি, তাই তো। এটাই করলাম আমরা, কেমন এটা বুঝতে পারলে তোমরা? তো এবার একটা আমরা কাজ করছি কি, যে একটা সি বাই এক্স মাইনাস সি এদিকে নিয়ে আসছি আর বি বাই এক্স মাইনাস বিটা ওদিকে নিয়ে যাচ্ছি, অথবা তোমরা একটা সাইড জিরো করতেই পারো, অসুবিধা তো আমি দুটো সাইড নিয়েই করছি কোনে। তাহলে এ বাই এক্স মাইনাস এ মাইনাস এদিকে আসলে মাইনাস হয়ে যাচ্ছে সি বাই এক্স মাইনাস সি ইজ ইকুয়ালস টু, তো ওদিকে সি বাই এক্স মাইনাস সি ছিল আর বি বাই এক্স মাইনাস বিটা ওদিকে গেলে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে বি বাই এক্স মাইনাস বি, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। এবার প্লেন লসাগু করো তোমরা, লসাগু যদি করি তাহলে আমরা পাবো হচ্ছে দেখো এ ইন্টু এক্স মাইনাস সি মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ, ক্লিয়ার এইটুখানি, বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি, ক্লিয়ার এইটুখানি, ইজ ইকুয়ালস টু। ঠিক একইভাবে আমরা ডান দিকটাও করবো, তাহলে সি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি, ওকে, দেয়ারফর এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি। বোঝা গেল এইটুখানি? দেখো একদম সিম্পল ওয়েতে আমি তোমাদের অঙ্কটা করে দিচ্ছি কোনে। তো এবার দেখো যে এখানেও এক্স মাইনাস সি, এখানেও এক্স মাইনাস সি, তো এক্স মাইনাস সি ক্যান্সেল আউট করে দাও ওখানে, একই জিনিস দুদিকে আছে, ওকে। তো এবার লবের অংশটুকু নিয়ে কাজ করো, তাহলে এ এক্স মাইনাস এ সি, তাই তো, মাইনাস সি এক্স প্লাস এ সি, এইটুখানি ক্লিয়ার হচ্ছে, ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, ওকে, ইজ ইকুয়ালস টু একইভাবে সি এক্স মাইনাস বিসি মাইনাস পি এক্স মাইনাস বি এক্স প্লাস বিসি বাই এক্স মাইনাস বি, ওকে, ক্লিয়ার এইটুখানি। দেখো এখানে মাইনাস এসি প্লাস এসি এটা ক্যান্সেল আউট করে দাও ওখানে, একইভাবে এখান থেকে দেখো হচ্ছে মাইনাস বিসি প্লাস বিসি কেটে যাচ্ছে ওখানে। তাহলে এবার একটা কাজ করো, এখান থেকে এক্সটা কমনই নাও, তাহলে এক্স যদি কমন নাও তাহলে এটা হয়ে যাবে হচ্ছে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ, ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, ঠিক একইভাবে আমরা এখান থেকে কমন নেব কি, আমরা কমন নেব হচ্ছে এক্সটা কমন নিচ্ছি, ঠিক আছে। এক্স যদি কমন নিই তাহলে এটা হবে সি মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি, কেমন? এবার তোমরা প্রত্যেকেই করবে কি, যে এই এক্স আর এই এক্স কেটে দেবে, কিন্তু এক্স এক্স কাটলে কিন্তু হবে না, মাথায় রাখো, কারণ এটা দ্বিঘাত সমীকরণ, তাই এক্স এর সবসময় দুটো আমরা টার্ম পাবো, এক্স এর দুটো টার্ম পাবো অলওয়েজ। যদি এক্স এক্স কেটে দাও তাহলে শুধুমাত্র একটা এক্স করে থাকবো, অর্থাৎ এটা পুরো ইকুয়েশনটা লিনিয়ার ফর্মে চলে আসবে বা সরলরৈখিক হয়ে যাবে কোণে, তাই আমরা এই এক্স আর এক্স কাটবো না। তো এবার একটা সাইড জিরো করে দেবো, তাহলে আমরা দেখো এখান থেকে এক্সটা কমন নিতে পারি কি, এক্সটা যদি কমন নিই তাহলে দেখো এটা কি হয়ে যাবে, যে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস কি হবে সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি, ওকে, এক্স মাইনাস বি ইজ ইকুয়ালস টু 0। এবার দেখো যে অলরেডি আমরা এক্স এর দুটো মান পাবো, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে একটা হয়ে যাচ্ছে হয় এক্স ইজ ইকুয়ালস টু 0, তাহলে এক্স এর একটা মান আমরা পেলাম হচ্ছে এক্স ইকুয়ালস টু 0। এবার 9 করবো আমরা, 9, তাহলে দেখো যে হয় এটা 0 নয় এটা 0, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ, ওকে, এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইজ ইকুয়ালস টু 0। এবার এটাকে লসাগু করো, বা লসাগু না করলো এটা ওদিকে নিয়ে চলে যাও ওখানে, তাহলে কি হবে, দ্যাট ইজ এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়ালস টু সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি, অথবা তোমরা এই সাইডে রেখেও লসাগু করে ডাইরেক্ট করতে পারতে। তো এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে এ এক্স মাইনাস এ বি, তাই তো, মাইনাস সি এক্স প্লাস বিসি, কেমন? তাই হলো তো, দেখো এ দিয়ে এক্স মাইনাস বি কে গুণ করলাম, তারপর মাইনাস সি দিয়ে এক্স মাইনাস বি কে গুণ করলাম, তাহলে এ এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স প্লাস বিসি ইজ ইকুয়ালস টু
ইজ ইকুয়ালস টু কত হবে, ঠিক একইভাবে হচ্ছে সি এক্স মাইনাস এসি, সি এক্স মাইনাস এসি, তাই তো, মাইনাস বি এক্স প্লাস এবি, কেমন, প্লাস এবি, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, এবার দেখো যে এক্স যুক্ত পদগুলোকে আমরা একটা সাইডে নিয়ে যাবো আর এক্স বর্জিত পদগুলোকে আমরা ওই সাইডে নিয়ে চলে যাবো। তাহলে এক্স বর্জিত পদগুলো কোনটা আছে দেখো, এ এক্স, তাই তো, তাহলে এ এক্স মাইনাস সি এক্স, তাই তো, সি এক্স, আর এই সি এক্সটা এদিকে আসলে মাইনাস সি এক্স হয়ে যাচ্ছে, মাইনাস সি এক্স, আর মাইনাস বি এক্সটা এদিকে আসলে প্লাস বি এক্স হয়ে যাচ্ছে, কেমন, ইজ ইকুয়ালস টু, আর এক্স বর্জিত পদগুলোকে ওদিকে নিয়ে যাবো, তাহলে এক্স বর্জিত পদ এদিকে আছে হচ্ছে মাইনাস এসি, তাই তো, প্লাস এবি, কেমন, দেখো মাইনাস এসি প্লাস এবি, এবার এদিক থেকে মাইনাস এবিটা ওদিকে গেলে প্লাস এবি হয়ে যাচ্ছে, প্লাস এবি, আর প্লাস বিসিটা ওদিকে গেলে মাইনাস বিসি হয়ে যাচ্ছে, কেমন, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তো এবার এখান থেকে দেখো যে এ এক্স সি এক্স দুটো আছে, তাহলে আমি একেবারে করে দিচ্ছি, এক্স কমনই নিচ্ছি, কেমন, তাহলে এক্স কমনের এটা হয়ে যাবে হচ্ছে এ মাইনাস টু সি, তাই তো, প্লাস বি, কেমন, ইজ ইকুয়ালস টু, একইভাবে দেখো যে এখান থেকে এ বি যোগ করলে কত হচ্ছে, টু এ বি হয়ে যাচ্ছে, তো টু এ বিটাকে আমরা আগে রাখছি, তাহলে প্লাস টু এ বি মাইনাস এসি মাইনাস বিসি, তাহলে এক্স কত হয়ে যাবে, দিস ইমপ্লাইজ অর এক্স ইজ ইকুয়ালস টু টু এ বি মাইনাস এসি মাইনাস বিসি বাই এ মাইনাস টু সি প্লাস বি। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের এক্স এর নির্ণেয় সমাধান। ওকে, তাহলে আমরা এক্স এর দুটো মান পেয়েছি, একটা হচ্ছে 0 আর আরেকটা হয়ে যাচ্ছে টু এ বি মাইনাস এসি মাইনাস বিসি বাই এ মাইনাস টু সি প্লাস বি। তো এটা গেল ফ্রেন্ডস আমাদের 6 দাগের রোমান 1 অঙ্কের সলিউশন। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক পরীক্ষার জন্য এবারে তোমাদের মাধ্যমিকে। ওকে, খুব ভালো করে অঙ্কটা বুঝবে, একদম ইজি অঙ্ক, কেমন। তো পরের অঙ্কটা দেখো কি বলেছে, 6 দাগের রোমান 2। এই অঙ্কটা কিন্তু ফ্রেন্ডস খুবই ভালো একটা অঙ্ক এবং তোমরা ভালো করে বুঝবে অঙ্কটা, ঠিক আছে। 6 দাগের রোমান 2 অঙ্কটা কি বলেছে দেখো, যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইজ ইকাস টু 0, তাহলে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু 0। বলছে যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইজ ইকালস টু 0 সমীকরণের বীজগুলির অনন্যক, তাহলে আমি ধরে নিচ্ছি যে ধরি প্রদত্ত সমীকরণটির, এরকম লিখে নেবে, প্রদত্ত সমীকরণটির বীজ দুটি হলো আলফা ও বিটা, ঠিক আছে। তো আমি ধরে নিচ্ছি যে এই সমীকরণ যে প্রদত্ত মানে যেটা দেয়া আছে, তাহলে এই সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা, তাহলে এখান থেকে আলফা প্লাস বিটা আমরা বের করতেই পারি, মানে দুটি বীজের সমষ্টি। কি হবে তোমরা প্রত্যেকেই জানো সূত্র, মাইনাস বি বাই এ, মাইনাস মানে মাইনাস, বি মানে এখানে কত আছে পি, আর এ মানে হচ্ছে 1, দ্যাট ইজ মাইনাস পি। এইটুকুনি ক্লিয়ার, কারণ সূত্র তোমরা প্রত্যেকেই জানো যে এক্স এর মাইনাস এক্স এর কোএফিশিয়েন্ট ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের কোএফিশিয়েন্ট, তাহলে এখানে মাইনাস এক্স এর কোএফিশিয়েন্ট হচ্ছে পি বাই এক্স স্কোয়ারের কোএফিশিয়েন্ট 1, তাহলে পি বাই 1 দ্যাট ইজ মাইনাস পি। আর দুটি বীজের গুণফল কত, দ্যাট ইজ তোমরা প্রত্যেকেই আমরা ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ, তাহলে এখানে ধ্রুবক পদ হচ্ছে 1 আর এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, দ্যাট ইজ 1। তাহলে আমরা দুটি বীজের মানে এই যে গিভেন যে ইকুয়েশনটা দিয়েছে সেই গিভেন ইকুয়েশনের আমরা দুটো বীজ ধরেছি আলফা এবং বিটা, তাহলে আলফা এবং বিটার সমষ্টি আমরা পেলাম মাইনাস পি এবং আলফা ও বিটার গুণফল আমরা পেলাম হচ্ছে 1। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তো এবার প্রশ্নটা কি বলেছে দেখো, বলছে আমাকে সেই সমীকরণটা নির্ণয় করতে হবে যে সমীকরণের বীজগুলি এই বীজ দুটির অনন্যক। তাহলে আমরা ধরে নিচ্ছি, তাহলে নির্ণেয় সমীকরণটির বীজ দুটি হবে প্রদত্ত সমীকরণের, প্রদত্ত মানে যেটা দেয়া আছে, প্রদত্ত সমীকরণের বীজ দুটির অনন্যক, তাই তো, বীজ দুটির অনন্যক। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে।
অনন্যক মানে হচ্ছে উল্টো, সুতরাং বীজ দুটি হবে, বীজ দুটি হবে তাহলে কত হবে ইজ ইকুয়ালস টু, তাহলে একটা হচ্ছে মানে আলফা ছিল তাহলে তার অনন্যক হচ্ছে 1/α, এবং একটা ছিল বিটা তাহলে তার অনন্যক হয়ে যাচ্ছে 1/β। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। অর্থাৎ আমাকে সেই সমীকরণটা নির্ণয় করতে হবে যে সমীকরণের বীজ দুটি এই প্রদত্ত সমীকরণের বীজ দুটির অনন্যক। তাহলে আমাদের প্রদত্ত সমীকরণের বীজ দুটি কি আলফা এবং বিটা, তাহলে তাদের অনন্যক মানে কি 1/α, 1/β। তাহলে এবার এখান থেকে আমরা বীজ দুটির যোগফলটা বের করি, তাহলে 1/α প্লাস 1/β কত হবে এটা। তো এবার যদি এটা দেখো ফ্রেন্ডস ক্যালকুলেশন যদি আমরা করি, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো কত, তাহলে এটা হবে হচ্ছে বিটা প্লাস আলফা বাই আলফা বিটা, তাই তো। মাথায় রাখো ফ্রেন্ডস, দেখো এখানে বিটা প্লাস আলফার মানটা অলরেডি আমরা পেয়ে বসে আছি -p, তাই তো। আলফা প্লাস বিটা মানে যা, বিটা প্লাস আলফা মানে তাই, তাহলে -p, আর আলফা বিটার মান হচ্ছে 1, তাহলে এটাও হবে -p। এইটুখানি ক্লিয়ার। আর তাদের গুণফলটা কত হবে 1/α ডট 1/β ইজ ইকুয়ালস টু কত হবে 1/α-β, আর আলফা বিটার মান হচ্ছে 1, তাহলে 1/1 মানে কত হবে 1। তাহলে আমরা যে সমীকরণটা আমাকে নির্ণয় করতে হবে সেই সমীকরণের বীজ দুটির সমষ্টি -p, আর সেই সমীকরণের বীজ দুটির গুণফল হচ্ছে 1। তাহলে সুতরাং নির্ণেয় সমীকরণটি হবে, নির্ণেয় সমীকরণটি হবে কত হবে, তোমরা প্রত্যেকেই জানো সূত্রটা কি, সূত্রটা হয়ে যাচ্ছে x স্কোয়ার মাইনাস 1/α প্লাস 1/β ইন্টু এক্স প্লাস 1/α-β ইজ ইকুয়ালস টু 0। প্রত্যেকেই জানো যে এক্স স্কোয়ার মাইনাস দুটি বীজের সমষ্টি ইন্টু এক্স প্লাস দুটি বীজের গুণফল ইকুয়ালস টু 0। তো এবার তোমরা অলরেডি দুটো বীজের সমষ্টি পেয়েছো কত -p, তাহলে এখানে যদি -pটা পুট করি তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস p ইন্টু এক্স, আর দুটি বীজের গুণফল হচ্ছে 1, তাহলে 1/1 মানে হচ্ছে 1 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। দেখো আমরা সেই সমীকরণটাই কিন্তু ঘুরে ফুরে পেলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমীকরণ, যার বীজ দুটি হলো প্রদত্ত সমীকরণের বীজ দুটির অনন্যক। তো এটাই ফ্রেন্ডস আমাদের 6 দাগের রোমান 2 অঙ্কের সলিউশন। তো পরের অঙ্কটা হচ্ছে কোশ্চেন নাম্বার 7। তো 7 এর দাগের রোমান 1 এর অঙ্কটা কি আছে দেখো, বলেছে যে x ইজিক্যালস টু √3 প্লাস 1/√3 মাইনাস 1 এবং y ইজিক্যালস টু √3 মাইনাস 1/√3 প্লাস 1 হয়, তবে x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ারের সরলতম মান নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো এখানে x এর মান দিয়ে দিয়েছে আমাদের, ঠিক আছে, আমাদের x এর মান এখানে দিয়ে দিয়েছে কত, ভালো করে বুঝবে অঙ্কটা তোমরা। x এর মান এখানে দিয়ে দিয়েছে হচ্ছে x ইজিক্যালস টু √3 প্লাস 1, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বাই √3 মাইনাস 1, ঠিক আছে, দিয়ে দিয়েছে। ওকে, তো এটাকে আমরা একটু সিম্পলিফাই করে নিচ্ছি কোণে, এটাকে আমরা একটু সিম্পলিফাই করে নিচ্ছি। তবে সিম্পলিফাই যদি করি আমরা ওপর নিচে আমাদের দেখো √3 প্লাস 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে করলে কত হচ্ছে √3 প্লাস 1 তার হোল স্কোয়ার। আমরা একটু করণী নিরসন করে দিচ্ছি, আর এটা বুঝতেই পারছো √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1, তার মানে হচ্ছে √3 তার হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তো ক্যালকুলেশন করলে আমরা দেখো 2 পাই, √3 স্কোয়ার মানে হচ্ছে 2 আর 1 স্কোয়ার মানে হচ্ছে 1, তাহলে 2 মাইনাস 1 মানে 2, তাহলে ওভারঅল আমরা পাচ্ছি x এর মানটা সিম্পলিফাই করে √3 প্লাস 1 তার হোল স্কোয়ার বাই 2, এটা হচ্ছে আমাদের x এর মান। ঠিক একইভাবে আমরা y এর মানটা কি দিয়ে দিয়েছে প্রশ্নে, y এর মানটা আমাদের দিয়ে দিয়েছে হচ্ছে √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1। তো এটাকেও যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে করণী নিরসন করি, তাহলে দেখো √3 মাইনাস 1 দিয়ে উপর নিচে গুণ করতে হবে, তাহলে এটা লিখতেই পারি √3 মাইনাস 1 তার হোল স্কোয়ার বাই এটা কত হবে √3 একইভাবে তার হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তো ক্যালকুলেশন যদি করি এটা অ্যাপারেন্টলি হবে হচ্ছে √3 মাইনাস 1 তার হোল স্কোয়ার বাই 2। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা x এর মান পেলাম, আমরা y এর মান পেলাম। এবারে আমরা বের করব হচ্ছে x প্লাস y এর মান, আমরা x প্লাস y এর মানটা বের করব।
তাহলে এক্স এর মান কত পেয়েছি আমরা ক্যালকুলেশন করে √3 প্লাস 1 তার হোল স্কোয়ার বাই 2 প্লাস আর ওয়াই এর মানটা পেয়েছি √3 মাইনাস 1, লিখে দাও এটা √3 মাইনাস 1 তার হোল স্কোয়ার বাই 2। তাহলে লসাগু যদি করি তাহলে লসাগু করলে এটা হবে হচ্ছে দেখো √3 প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস √3 মাইনাস 1 তার হোল স্কোয়ার বাই 2। এবার তোমরা প্রত্যেকেই জানো যে আমরা একটা সূত্র শিখেছিলাম যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি হয় 2 ব্র্যাকেট a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে যেখানে a মানে √3 আর b মানে হচ্ছে 1, তাহলে আমরা লিখতেই পারি 2 ব্র্যাকেট √3 তার হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাই তো বাই 2। তাহলে 2 2 কেটে গেল, তাহলে 3 স্কোয়ার মানে হচ্ছে √3 স্কোয়ার মানে 3 প্লাস 1 মানে হচ্ছে 4। তাহলে আমরা x প্লাস y এর মান পেলাম 4। এবারে আমরা বের করব হচ্ছে x y এর মানটা। তো x y এর মানটা বেসিক্যালি আমরা যদি এখানে বসাই তাহলে এটা বেসিক্যালি দেখবে কত হবে। এখান থেকে আমরা x y এর মানটা পেতে পারি দেখো √3 প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু √3 মাইনাস 1 তার হোল স্কোয়ার বাই কত হবে 4। তো অ্যাপারেন্টলি এটা হয়ে যাচ্ছে দেখো যে এটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। এটাকে যদি আমরা একটা কাজ করো এটা যদি করি আমরা হচ্ছে যে 4ab এর যে সূত্রটা আছে আমরা যদি এটা করি অ্যাপ্লিকেশন, আচ্ছা তো আমরা এখানে একটা কাজ করো যে এক্স ওয়াই এর মানটা আমরা এখানে এটা পুট করছি √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1 √3 মাইনাস 1 ইন্টু আর ওয়াই এর মানটা হচ্ছে √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1। তো ক্যালকুলেশন করলে দেখো √3 প্লাস 1 √3 প্লাস 1 কাটলো, √3 মাইনাস 1 √3 প্লাস 1 কাটলো, মাইনাস 1 কাটলো, পড়ে থাকলো 1। অ্যাকচুয়ালি আমরা এখানটা দেখো যে আমরা এখানে x এর মানটাকে একটু সিম্পলিফাই করে নিয়েছিলাম, তো আমরা এখানে x প্লাস 1 এর জায়গায় তোমরা এটা পুট করেও তোমরা বের করতে পারতে। তো আমি একটু সিম্পলিফাই করে বসিয়েছি এখানে মানটা x আর y এর মানটা, আর x y এর মানটা এখানে আমাদের অরিজিনাল মানটায় বসিয়ে দিয়ে আমরা এখানে 1 নিয়ে এসেছি। তো এবার আমাকে বের করতে বলছে দেখো, এবার আমাকে বলেছে সুতরাং আমাকে বলেছে যে x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার বাই, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক ফ্রেন্ডস পরীক্ষার জন্য, x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে ক্যালকুলেশন যদি করো তোমরা তাহলে এটা কত হবে দেখো, আমরা লিখতেই পারি x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার। দেখো আমার এখানে আছে মাইনাস xy, কিন্তু আমরা ফর্মুলা পারপাসে আমরা শুধুমাত্র x প্লাস y বানাবো, ঠিক আছে। তাহলে x প্লাস y বানাতে গেলে তাহলে আমরা এখানে প্লাস 2xy লিখতে হবে, কিন্তু আমার তো এখানে মাইনাস xy আছে, তাহলে ব্যালেন্স করছি। যদি আমরা এখানে মাইনাস 3xy লিখি তাহলে দেখো উপরেরটা ব্যালেন্স হয়ে গেল, ঠিক আছে। একইভাবে আমরা লিখছি হচ্ছে x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার। আমার এখানে আছে হচ্ছে একটা xy, কিন্তু আমি ফর্মুলা পারপাসে নিয়েছি দুটো xy, তাহলে ব্যালেন্স করছি মাইনাস xy লিখে। তাহলে ওভারঅল আমরা পাচ্ছি দেখো এটা হবে হচ্ছে x প্লাস y তার হোল স্কোয়ার মাইনাস 3xy বাই x প্লাস y তার হোল স্কোয়ার মাইনাস xy। এবারে x প্লাস y এর মান কত পেয়েছো তোমরা দেখো 4, তাহলে 4 এর স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 বাই 4 স্কোয়ার মাইনাস 1, তাই তো। তাহলে 16 মাইনাস 3 আর 16 মাইনাস 1, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কত 13/15। তো এটাই হচ্ছে সরলতম মান, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক পরীক্ষার জন্য। ওকে, তো এটাকে স্টার্ট দিয়ে দাও, কারণ এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসার চান্স খুবই আছে তোমাদের এইবারে মাধ্যমিকে। তো সাথে থাকে রোমান 2 এর অঙ্কটাও পরীক্ষার জন্য তোমাদের খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে বুঝবে। তো এখানে বলেছে যে x ভ্যারিয়েশন y, ঠিক আছে, এবং y ভ্যারিয়েশন z। y ভ্যারিয়েশন z হলে প্রমাণ করো যে x স্কোয়ার প্লাস
ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ভ্যারিয়েশন সাইন দিয়ে দাও, দ্যাট ইজ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তো এইটা আমাকে প্রুভ করতে হবে। তো আমি এখান থেকে একটা কাজ করছি ফ্রেন্ডস, দেখো এখানে আমরা একটা কাজ করছি, দ্যাট ইজ এটা লিখতেই পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়ালস টু, তো আমি এখানে দিস ইমপ্লাইজ আমি এখানে একটা কনস্ট্যান্ট টার্ম নিচ্ছি বা ভেদ ধ্রুবক যেটাকে আমরা বলছি, দ্যাট ইজ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স লিখতেই পারি, যেখানে এমটা হচ্ছে ভেদ ধ্রুবক, তোমরা এখানে লিখে দেবে ওখানে। এবার এটাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইজ ইকুয়ালস টু এম। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যদি আমরা এখান থেকে একটা মানে লব বাই হর মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়ালস টু আমরা ধ্রুবক পদ নিয়ে আসি, তাহলে আমার প্রমাণিত হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কাজ করছি কি, এখান থেকে দেখো যে আমাদের দিয়েছে হচ্ছে এক্স ভ্যারিয়েশন ওয়াই, তাই তো এক্স ভ্যারিয়েশন ওয়াই, তাহলে আমরা লিখতেই পারি এটা। আচ্ছা এখান থেকে স্টার্ট করছি, অর ওয়াই ইজ ইকুয়ালস টু কে ওয়ান ইন্টু জেড, তাই তো যেখানে কে ওয়ানটা হচ্ছে ভেদ ধ্রুবক, এটা লিখে নেবে তোমরা। আবার এখান থেকে আমরা কি পাই, এক্স ইজ ইকুয়ালস টু কে টু ওয়াই। কিন্তু এখানে দেখো ফ্রেন্ডস যে অলরেডি আমরা ওয়াইয়ের মানটা পেয়ে আছি, তাহলে এখানে ওয়াইয়ের জায়গায় আমরা মানটা পুট করবো, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কে ওয়ান কে টু ইন্টু জেড, তাই তো এটা আমরা পেলাম। কেমন, যেখানে কে ওয়ান কমা দিয়ে কে টু হয়ে যাচ্ছে ভেদ ধ্রুবক বা অশূন্য ভেদ ধ্রুবক, এটা লিখে নেবে ওখানে, বা ভ্যারিয়েশন কনস্ট্যান্ট, এইটুখানি ক্লিয়ার। আচ্ছা তো এবার এখানে দেখো যে আমরা এই এক্স এবং ওয়াইয়ের মানটা এখানে পুট করে দেবো, দেখা যাক এটা আসে কিনা ধ্রুবক পদটা। তাহলে আমরা লিখছি সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তো এখানে আমরা মানটা পুট করে দিচ্ছি, এক্স এর মান কত আছে কে ওয়ান কে টু জেড, তাহলে এটা হবে হচ্ছে কে ওয়ানের স্কোয়ার কে টু স্কোয়ার জেড স্কোয়ার। ওয়াইয়ের মানটা কত আছে, ওয়াইয়ের মানটা তোমরা দেখতে পাচ্ছ কে ওয়ান জেড, তার মানে হচ্ছে কে ওয়ান স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই, একইভাবে এখানে এক্স ওয়াইয়ের মানটা কত হবে, তাহলে দেখো এক্স ওয়াইয়ের মানটা হয়ে যাচ্ছে হচ্ছে কে ওয়ান স্কোয়ার কে টু জেড স্কোয়ার, তাই তো কে ওয়ান স্কোয়ার কে টু জেড স্কোয়ার, ক্লিয়ার এইটুখানি? ওকে, তো এবার এখানে দেখো যে ওয়াই জেড কত হবে, দ্যাট ইজ জেড তো এখানে আমাদের দেয়া নেই, তাহলে এটা হবে হচ্ছে কে ওয়ান জেড স্কোয়ার প্লাস জেড এক্স, তাই তো এক্স কত এখানে আছে কে ওয়ান কে টু জেড, তার মানে এটা ওভারঅল আমরা নিতেই পারি, দ্যাট ইজ কে ওয়ান কে টু জেড স্কোয়ার। কেমন? আচ্ছা তো উপর থেকে যদি আমরা এখান থেকে জেড স্কোয়ার কমন নিই, উপর থেকে জেড স্কোয়ার কমন নিলে আর নিচ থেকে জেড স্কোয়ার কমন নিলে, তাহলে জেড স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে উপরে পড়ে থাকবে হচ্ছে কে ওয়ান স্কোয়ার কে টু স্কোয়ার প্লাস কে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান বাই নিচেও হয়ে যাচ্ছে কে ওয়ান স্কোয়ার কে টু স্কোয়ার প্লাস কে ওয়ান স্কোয়ার প্লাস প্লাস কে ওয়ান কে টু। তো অ্যাপারেন্টলি এটা তো ধ্রুবক একটা, তাই না? এটা তো একটা ধ্রুবক পদ। দেখো এখানে কিন্তু এক্স আর ওয়াই, কোথাও এক্স ওয়াই বা এক্স ওয়াই জেড নেই, তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। তো এখানে আমরা লিখে দেবো হচ্ছে প্রমাণিত। ওকে, তো তোমরা একটু ক্যালকুলেশনটা এখানটা একটু দেখবে, হয়তো আমি কোনো জায়গায় তো ভুল করতেই পারি। তো ওভারঅল আমাকে দেখাতে হবে এই অংশটুকু, দ্যাট ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে যেখানে তোমার যাই আসুক না কেন এক্স ওয়াই বা জেড এর টার্ম থাকবে না, তবেই তোমার প্রুভড হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ভ্যারিয়েশন ব্র্যাকেট এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। ওকে, তো এটা করে ফেলছে আমাদের সাতের দাগের রোমান 2 এর অঙ্কের সলিউশন। তো আমাদের পরের অঙ্কটা হচ্ছে কোশ্চেন নাম্বার 8। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 8 এর অঙ্কটায় কি আছে দেখো, 8 এর দাগের
রোমান 1। তো অঙ্কটা কি আছে যে এক্স ইজ টু এ ইজ ইকালস টু ওয়াই ইজ টু বি ইজ ইকালস টু জেড ইজ টু সি হলে দেখাও যে এক্স এস কিউ প্লাস এ কিউ এক্স এস কিউ বাই এ কিউ প্লাস ওয়াই কিউ বাই বি কিউ প্লাস জেড কিউ বাই সি কিউ ইকালস টু 3xyz বাই abc। ওকে, তাহলে এখানে কি আছে যে এক্স ইজ টু এ ইজ ইকুয়ালস টু ওয়াই ইজ টু বি ইজ ইকুয়ালস টু জেড ইজ টু সি আছে। ওকে, তো এরকম আছে, তো আমরা এটাকে লিখতেই পারি দ্যাট ইজ এক্স বাই এ ইজ ইকুয়ালস টু ওয়াই বাই বি ইজ ইকুয়ালস টু জেড বাই সি লিখতে পারি আমরা। ইজ ইকুয়ালস টু আমরা কে ধরবো যেখানে কে নট ইকুয়াল টু 0। কেমন, তাহলে এখান থেকে আমরা এক্স এর মান লিখতে পারি, এক্স এর মান কত হবে দ্যাট ইজ এ কে, ওয়াই এর মান হয়ে যাচ্ছে বি কে, আর জেড এর মান হয়ে যাচ্ছে সি কে। এইটুখানি ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে এক্স ওয়াই জেড এর মানটা আমরা পেয়ে গেছি। তো আমাকে লেফট হ্যান্ড সাইড লিখছি আমি, লেফট হ্যান্ড সাইড তো আমাকে প্রুভ করতে হবে লেফট হ্যান্ড সাইড কি আছে দ্যাট ইজ এক্স এস কিউব বাই এ কিউব। ওকে, এক্স এস কিউব বাই এ কিউব প্লাস ওয়াই কিউব বাই বি কিউব প্লাস জেড কিউব বাই সি কিউব। কেমন, এটা আছে। এবার আমরা এক্স এর মানটা এখানে পুট করে দেবো ওখানে। কেমন, এক্স এর মানটা আমরা এখানে পুট করে দেবো দ্যাট ইজ এ কিউব বাই কে কিউব বাই এ কিউব। কেমন, প্লাস একইভাবে এটা হয়ে যাবে হচ্ছে বি কিউব বাই বি কিউব ইন্টু কে কিউব বাই বি কিউব প্লাস এটা হয়ে যাচ্ছে হচ্ছে সি কিউব কে কিউব বাই সি কিউব। কেমন, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে এ কিউব কাটলো, বি কিউব কাটলো, সি কিউব কেটে গেল। তাহলে তিনটে কে কিউব যোগ করলে এটা হয়ে যাচ্ছে 3 ইন্টু কে কিউব। এইটুখানি ক্লিয়ার হচ্ছে 3 ইন্টু কে কিউব। তো এবার আমরা দেখবো হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ওকে, রাইট হ্যান্ড সাইড দেখবো ওখানে যে আমাদের এটা আসছে কি না। ঠিক আছে, তাহলে রাইট হ্যান্ড সাইডে কি আছে দ্যাট ইজ 3xyz বাই এ বি সি। তো এটা দেখবো আমাদের আসছে কিনা। তাহলে এক্স এর মান হচ্ছে এ কে, ওয়াই এর মান হচ্ছে বি কে, আর জেড এর মান হচ্ছে সি কে। তাহলে তোমরা বুঝতেই পারছো 3 কে কিউব ইনটু এ বি সি, আর নিচে হয়ে যাচ্ছে এ বি সি আছে। তাহলে এ বি সি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে হচ্ছে 3 কে কিউব। তাহলে দেখো আমরা রাইট হ্যান্ড সাইড থেকেও কিন্তু একই জিনিস পেলাম। তাই আমরা বলতে পারি সুতরাং এল এইচ এস ইজ ইকুয়ালস টু আর এইচ এস, প্রমাণিত, or hence it is proved। ওকে, তো এটা গেল फ्रेंड्स আমাদের 8 দাগের রোমান 1 অঙ্কের সলিউশন। ওকে, 3 মার্কসের যে কোনো একটা করতে হবে দুটোর মধ্যে থেকে। কেমন, তো আছে ক্লাসের আমরা 411 নম্বর পেজের লাস্ট অঙ্কটা করব 8 দাগের রোমান 2 এর অঙ্কটা। তো এই অঙ্কটাও কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো খুব ভালো করে অঙ্কটা তোমরা শিখবে এবং বুঝবে। ওকে, তো এখানে কি আছে যে a প্লাস বি প্লাস সি মাইনাস এ বাই এ প্লাস বি, এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি। ওকে, এ প্লাস বি ইজ ইকুয়ালস টু বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি। কেমন, ইজ ইকুয়ালস টু সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ। কেমন, তো এটা আছে। তো এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 হলে প্রমাণ করতে হবে এ ইজ ইকুয়ালস টু বি ইজ ইকুয়ালস টু সি। ওকে, তো এটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে কে ইজ ইকুয়ালস টু কে নট ইকুয়াল টু 0 লিখে নেবে এটা। তাহলে এটা ইজ ইকুয়ালস টু কে, সুতরাং এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি ইজ ইকুয়ালস টু কে। কেমন, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তো আমরা এখানে একটা কাজ করছি ফ্রেন্ডস, দেখো যে এটাকে আমরা একটু সেপারেশন করে দিচ্ছি কোনে। কেমন, এটাকে আমরা সেপারেশন করে দিচ্ছি দ্যাট ইজ এ প্লাস বি মাইনাস সি, ভালো করে বুঝবে এটা, এ প্লাস বি, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু কে। কেমন, এবার এটাকে সেপারেশন করে দাও। তাহলে এ প্লাস বি বাই এ প্লাস বি মানে হচ্ছে 1 মাইনাস সি বাই এ প্লাস বি ইজ ইকুয়ালস টু কে। এবার আমরা কি করছি যে কেটাকে এদিকে নিয়ে যাচ্ছি। তাহলে 1 মাইনাস কে ইজ ইকুয়ালস টু, খুব ভালো করে বুঝবে, দ্যাট ইজ সি বাই এ প্লাস বি। কেমন, और
এ প্লাস বি বাই সি ইজ ইকালস টু কত হবে 1/1 মাইনাস কে। তো এটা এরকম রেখে দাও, তাহলে এ প্লাস বি বাই সি ইজ ইকালস টু 1/1 মাইনাস কে। একইভাবে আমরা করব কি বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি ইজ ইকুয়ালস টু কে। কেমন ক্যালকুলেশন করো, তাহলে এটা ক্যালকুলেশন করলে 1 মাইনাস এ বাই বি প্লাস সি ইজ ইকুয়ালস টু কে হয়ে যায়। আমি আর করছি না আগের মতো মানে ব্র্যাকেট ইয়ে করে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 1 মাইনাস কে। তো আমরা লিখতেই পারি এ বাই বি প্লাস সি ইজ ইকুয়ালস টু কত হবে এটা 1 মাইনাস কে, और বি প্লাস সি বাই এ ইজ ইকুয়ালস টু কত হবে 1/1 মাইনাস কে। কেমন, তাহলে আমরা বি প্লাস সি বাই এ কত পেলাম 1/1 মাইনাস কে। তো একইভাবে আমরা করব কি সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ ইজ ইকুয়ালস টু কে। ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে এটা হবে 1 মাইনাস বি বাই সি প্লাস এ ইজ ইকুয়ালস টু কে, और এটা কত হবে বি বাই সি প্লাস এ ইজ ইকুয়ালস টু 1 মাইনাস কে, और সি প্লাস এ বাই বি ইজ ইকুয়ালস টু 1/1 মাইনাস কে। এইটুখানি কি আর হচ্ছে, তাহলে আমরা এগুলোর প্রত্যেকটার মান বের করলাম। কেমন, আচ্ছা তো দেখো যে এবারে প্রত্যেকটাই তো আমরা 1/1 মাইনাস কে আকারে পেয়েছি, তাহলে প্রত্যেকটার অনুপাত সেম আছে, তাহলে আমরা এই তিনটেকে ইকুয়েট করতেই পারি। দ্যাট ইজ এ প্লাস বি বাই সি ইজ ইকুয়ালস টু বি প্লাস সি বাই এ ইজ ইকুয়ালস টু অ্যান্ড সি প্লাস এ বাই বি। ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে, ভেরি গুড। দেখো আমরা এটা কেন লিখলাম, কারণ দেখো এটার মান মানে যা, এটার মান মানেও তাই, এটার মান মানেও তাই, তাহলে তিনটে ইকুয়ালিটিতে রয়েছে, তাহলে আমরা লিখতেই পারি এ প্লাস বি বাই সি ইজ ইকুয়ালস টু বি প্লাস সি বাই এ ইজ ইকুয়ালস টু সি প্লাস এ বাই বি। তো এবার আমরা একটা কাজ করছি, বোথ সাইডে মানে প্রত্যেকটার সাথে আমরা এক যোগ করছি। ঠিক আছে, তাহলে 1 প্লাস এ প্লাস বি বাই সি ইজ ইকুয়ালস টু 1 প্লাস বি প্লাস সি বাই এ ইজ ইকুয়ালস টু অ্যান্ড 1 প্লাস সি প্লাস এ বাই বি। এইটুখানি ক্লিয়ার হচ্ছে, ওকে। তো এবার দেখো এখানে আমরা কি পাচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে হচ্ছে সি প্লাস এ প্লাস বি বাই সি হয়ে যাচ্ছে, দেখো সি প্লাস এ প্লাস বি বাই সি ইজ ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি বাই এ, ওকে, ইজ ইকুয়ালস টু বি প্লাস সি প্লাস এ বাই বি। তো এবার দেখো তিনটের মধ্যেই তো এ প্লাস বি প্লাস সি রয়েছে, তাহলে এ প্লাস বি প্লাস সি প্রত্যেকটাকে আমরা ভাগ করছি, বাট এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 হয়ে যাবে, তাহলে আমরা লিখতেই পারি और 1/c ইজ ইকুয়ালস টু 1/a ইজ ইকুয়ালস টু 1/b। কেমন, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। আচ্ছা তো আমি এটা একটু ওপরে করে দিচ্ছি তোমাদের যাতে দেখতে সুবিধা হয়, ওকে। তাহলে এখান থেকে আমরা দেখো করতে পারি কি, এই অংশটুকু আমরা করতে পারি উপরে, তাহলে লিখতেই পারি দেয়ারফর 1/c ইজ ইকুয়ালস টু 1/a ইজ ইকুয়ালস টু 1/b। এবার এটাকে উল্টে দাও, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কত, দ্যাট ইজ c ইজ ইকুয়ালস টু a ইজ ইকুয়ালস টু b और a ইজ ইকুয়ালস টু b ইজ ইকুয়ালস টু c। দেখো এটাই আমাকে কিন্তু প্রমাণ করতে দিয়েছে, ওকে। তো খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক ফ্রেন্ডস, খুব ভালো করে অঙ্কটা তোমরা বুঝবে শিখবে, ওকে। অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো আজকের সেশনটা আমরা 411 নম্বর পেজের অনলি বীজগণিত এবং পাটিগণিতটা কভার আপ করলাম, এবং 5 থেকে আমরা 8 অবধি এই অঙ্কগুলোর সলিউশন আমরা শিখলাম। তো আশা রাখি তোমরা প্রত্যেকেই খুব ভালো করে বুঝেছো। যদি ভিডিওটা ভালো লাগে বা তোমাদের উপকারে লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে দেরি না করে সাবস্ক্রাইব করে নেবে, আর বেল আইকনে ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। থ্যাংক ইউ।